হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে প্রথমে বলা যায় যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 1765 খ্রিস্টাব্দে কী হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে, বা বলা যায় যে বাংলা, বিহার ও ওড়িশার যে রাজস্ব বা রেভিনিউ তার কিন্তু সমস্ত দায়িত্ব চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো এরপর তারা কি করে, সেই রাজস্ব নীতি বা কী হারে রাজস্ব আদায় করবে তা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু একটি রাজস্ব নীতি প্রণয়ন করে। হ্যাঁ, তো দেখো সেই রাজস্ব নীতি হলো কি, চিরস্থায়ী বন্দোবস্ত। তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্ত হলো 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা, ঠিক আছে, বা ভূমি রাজস্ব নীতি, যা লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে চালু হয়েছিল। তো এটি মূলত বাংলার জমিদারদের সঙ্গে করা একটি চুক্তি ছিল, যেখানে তারা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদান করবে এবং বদলে জমির মালিকানা পাবে। চিরস্থায়ী বন্দোবস্ত মানে বলা যায় যে এটা হলো এক ধরনের ভূমি রাজস্ব নীতি, যা প্রণয়ন করেছিল কে, যা প্রণয়ন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে কিন্তু এই বন্দোবস্ত বা বলা যায় যে এই রাজস্ব নীতিটা প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, তাহলে বলা যায় যে 1793 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত ভূমি রাজস্ব নীতিকে কি বলা হয়, চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। তো দেখো, এবারে আমরা আলোচনা করব যে এই যে রাজস্ব নীতি তারা প্রণয়ন করেছিল, এই রাজস্ব নীতির দ্বারা তারা কি মূলত কি ব্যবস্থা প্রবর্তন করেছিল, ঠিক আছে, বা বৈশিষ্ট্য যেগুলোকে বলা যায় আর কি। তো দেখো, প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে প্রথম নিয়ম তারা যে কার্যকর করেছিল তা হলো চিরস্থায়ী বন্দোবস্তের রাজস্বের হার, ঠিক আছে, রাজস্বের হার। তো দেখো বলা হয়েছে যে এই ব্যবস্থার অধীনে নির্ধারিত কর বা রাজস্ব স্থায়ীভাবে নির্দিষ্ট করা হয়েছিল, যা জমিদারদের প্রতি বছর কোম্পানিকে পরিশোধ করতে হতো। তো এই বন্দোবস্তের দ্বারা সর্বপ্রথম কি করা হয়, একটি নির্দিষ্ট পরিমাণে রাজস্ব হচ্ছে যে কৃষকদের ওপর নির্ধারিত করা হয় এবং সেই যে রাজস্ব বা করটা বলো সেটা কিন্তু প্রতি বছর শোধ করতে হতো কৃষকদেরকে। কাকে দিতে হতো, কোম্পানিকে দিতে হতো। দ্বিতীয়ত দেখো, জমিদারদের ভূমির মালিকানা। তো প্রথমে গেল রাজস্বের হার, কি পরিমাণে রাজস্বের হার ছিল, তো রাজস্বের হার ছিল কিন্তু খুবই বেশি, ঠিক আছে। এবারে দেখো, এই নীতি দ্বারা জমির মালিকানা কাদের ওপর স্থাপিত করা হয়, দেখো বলা হয়েছে যে জমিদাররা চাষিদের থেকে কর আদায় করে কোম্পানিকে পরিশোধ করত এবং তারা ভূমির মালিক হিসেবে স্বীকৃত পেত, ঠিক আছে। তো এই যে রাজস্বের হার নির্ধারণ করা হলো, কৃষকরা এই রাজস্ব বা এই করটা কাকে দিত, কৃষকরা এই রাজস্ব বা কর দিত জমিদারদের, ঠিক আছে। এবং জমির যে মালিকানা, সেই মালিকানা কিন্তু কৃষকরা ছিল না, সেই মালিকানা ছিল জমিদাররা, ঠিক আছে। তো প্রথমত বোঝা গেল রাজস্বের হার। তো রাজস্বের হারের ক্ষেত্রে বলা যায় যে রাজস্বের হার বা কর যেটা ছিল সেটা কিন্তু খুবই বেশি ছিল, অত্যাধিক পরিমাণে ছিল, এবং ভূমির মালিকানা বা জমির মালিকানা বলো তা কিন্তু কৃষকদের হাতে ছিল না, তা ছিল জমিদারদের হাতে, ঠিক আছে। তারপরে দেখো, তৃতীয়তম বলা হয়েছে যে কর পরিশোধে বাধ্যকতামূলক, ঠিক আছে। তো নির্ধারিত সময়ের মধ্যে জমিদাররা রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের জমিদারি নিলামে বিক্রি করা হতো। এবারে কৃষকদের কাছ থেকে করটা কে আদায় করতো, করটা আদায় করতো জমিদাররা। কিন্তু জমিদাররা যদি সেই কর আদায় করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই রাজস্বের পরিমাণ দিতে ব্যর্থ হতো বা দেরি হতো, তাহলে কিন্তু তাদেরকে সেই জমিদারি থেকে বাজেয়াপ্ত করা হতো এবং সেই জমিদারি আবার অন্য কাউকে দিয়ে দেওয়া হতো, ঠিক আছে। তো এরপরে দেখো,
এরপরে বলা হয়েছে যে চাষিদের ভূমি সুরক্ষা না থাকা, হ্যাঁ এইটা এই নীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি বা বৈশিষ্ট্য বলতে পারো। তো বলা হয়েছে যে চাষিদের ভূমি সুরক্ষা না থাকা, তো এই ব্যবস্থায় কৃষকদের কোনো জমির অধিকার দেওয়া হয়নি, ফলে জমিদারদের শোষণের শিকার হতে হতো। ঠিক আছে, কৃষকরা কেবলমাত্র ফসল উৎপাদনই করত, তাদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বরং বলা যায় যে তারা দিনের পর দিন জমিদারদের কাছ থেকে শোষিত হতে থাকতো। ঠিক আছে, এরপরে দেখো প্রশাসনিক সুবিধা। এক্ষেত্রে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার জমিদারদের মাধ্যমে কর সংগ্রহ করত, ফলে তাদের প্রশাসনিক ব্যয় ও জটিলতা কমে গিয়েছিল। ঠিক আছে, স্বাভাবিকভাবে যেহেতু কর আদায় করার যে দায়িত্ব, সেই দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল না, সেই দায়িত্ব ছিল জমিদারদের। ফলে স্বাভাবিকভাবেই কি হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যয় বলো, জটিলতা বলো, তা কিন্তু কমে যায়। তারপরে দেখো এরপর বলা হয়েছে জমিদার শ্রেণীর বিকাশ। ঠিক আছে, এটাও কিন্তু এই নীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, জমিদার শ্রেণীর বিকাশ। দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে এই ব্যবস্থার ফলে বাংলায় এক নতুন জমিদার শ্রেণীর উদ্ভব হয়, যারা শোষক হিসেবে পরিচিত হয়ে ওঠে। ঠিক আছে, তো যেহেতু হলো হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে কোনো কর আদায় করতো না, জমিদারদের ওপর দায়িত্ব দিয়েছিল কর আদায়ের জন্য, ফলে কি হয় সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়। সেই শ্রেণী কি শ্রেণী? সেই শ্রেণী হলো জমিদার শ্রেণী, যারা মূলত কি সমাজের শোষক হিসেবে পরিচিত হয়। শোষক অর্থাৎ যারা শোষণ করে। এবারে এই জমিদাররা কাকে শোষণ করতো? জমিদাররা কৃষকদের শোষণ করতো। ফলে শোষিত শ্রেণী কারা? শোষিত শ্রেণী হলো কৃষকরা। তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে কৃষি উন্নয়নের অভাব। ঠিক আছে, এটা বলা যায় যে এই নীতির একটি দুর্বল, ঠিক আছে, দুর্বল বৈশিষ্ট্য বলা যায় যে কর হার চিরস্থায়ীভাবে নির্ধারিত থাকায় জমিদারদের কৃষি উন্নয়নে উৎসাহ কম ছিল, কারণ তারা অধিক মুনাফার জন্য কৃষকদের ওপর চাপ সৃষ্টি করত। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই বলা যায় যে কর হার চিরস্থায়ী বন্দোবস্তে নির্ধারিতই ছিল, একটি ফিক্স রেট ছিল, হ্যাঁ অ্যামাউন্ট ছিল। ফলে জমিদাররা যে ছিল তারা কিন্তু কৃষি উৎসাহে কম মনোযোগ দিত আর কি, যেহেতু তারাই জমির মালিকানা, অথচ তারাই কিন্তু জমি বা কৃষি উন্নয়নে কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিত না, এবং তারা অধিক মুনাফা অর্জনের জন্যই বেশি মনোযোগ দিত না আর কি, এবং তারা মূলত চাপ দিত কাদের ওপর? কৃষকদের ওপর। তো স্বাভাবিকভাবে বলা যায় যে এই যে নীতি ব্রিটিশ সরকার প্রবর্তন করেছিল বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তন করেছিল, এর মাধ্যমে কৃষি ক্ষেত্রে না তেমন কোনো উন্নতি হয়েছিল, না কৃষকদের অবস্থার উন্নতি হয়েছিল, বরং কৃষকরা কি হয়েছিল দিনের পর দিন আরও শোষিত হতে থাকে। ঠিক আছে, কিন্তু জমিদার শ্রেণীর কিছুটা হলেও বলা যায় যে তারা সুযোগ সুবিধা পেত আর কি। তো স্টুডেন্টস, এই ছিল আজকে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা আমাদের সাথে এই সেমিস্টারে ক্লাস করতে চাও, আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।